প্রজাতন্ত্র দিবস 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট মধ্যরাতে ক্ষমতার হস্তান্তরের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এই স্বাধীনতার সঙ্গেই ভারতবর্ষকে খণ্ডিত হতে হয়েছিল। দেশ বিভাগ, দেশ ভাগের একটা চরম মূল্যের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। স্বাধীনতা কোন পথে এলো, সেই স্বাধীনতার জন্য আমরা জাতি হিসেবে কতটা প্রস্তুত ছিলাম, কতটা যোগ্য ছিলাম, কিংবা যে মূল্য তাৎক্ষণিক এবং অনাগত মূল্য আমাদের জাতি হিসেবে চুকাতে হয়েছে বা হচ্ছে এখনো, তা কতটা সঙ্গত সমীচীন, এইসব প্রশ্ন তো আছেই। তা ভারতবর্ষ এবং ভারতের জাতিকে কোনোদিন ছেড়ে চলে যাবে না। কিন্তু একথাও ঠিক যে সেদিন স্বাধীনতার মধ্যে ভারতের জাতীয় সত্তার একটা বহুদিন ধরে অবদমিত, অবরুদ্ধ একটা অহংকার, একটা আবেগ সেদিন মুক্তি পেয়েছিল। তো এখন ভারতের স্বাধীনতা লাভের পরেই যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই সবার ওপরে উঠে এলো, তা হলো এই দেশের শাসন ব্যবস্থা, শাসন কাঠামো কেমন হবে। সেজন্যেই তৈরি হলো ভারতের সংবিধান। এই সংবিধানের মধ্যেই আমরা আমাদের মধ্যে পেলাম নব অর্জিত স্বাধীন ভারতের শাসন ব্যবস্থা, শাসন কাঠামো ইত্যাদি সম্পর্কে আমাদের প্রশ্নের উত্তর। উনিশশো 1949 সালের 26শে নভেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এই সংবিধান গৃহীত হয়েছিল এবং তার পরের বছর 1950 সালের 26শে জানুয়ারি এই দিনটিতে ভারতের সংবিধান পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল। সেই থেকে এই 26শে জানুয়ারি দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। আমাদের দেশের যে মূল কাঠামো, সেই কাঠামোটিকে প্রতীক রূপে সংবিধানের প্রতি আমাদের আনুগত্য আমরা প্রতি বছর নবায়িত করে নেই। এটা ভারতের নাগরিক হিসেবে আমাদের পবিত্র কর্তব্য। এই সংবিধান পরবর্তীকালে তার সংশোধনও হয়েছে এবং এই সমস্ত কিছু নিয়ে আজ যে রূপে আমরা এই সংবিধানকে পাই, তাতে ভারতবর্ষকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। শুধু গণতান্ত্রিক প্রজাতন্ত্র নয়, ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এবং এই সংবিধানের যে মুখবন্ধ বা প্রিয়াম্বল, তাতে স্পষ্ট করে বলা আছে যে ভারতীয় প্রজাতন্ত্র ভারতীয় নাগরিকদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় এটা সুনিশ্চিত করবে। ভারতীয় প্রজাতন্ত্র নাগরিকদের চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস এবং ধর্মানুচরণের যে স্বাধীনতা, এটাকে সুনিশ্চিত রাখবে এবং প্রতিটি নাগরিকের সামাজিক একটা যে সাম্য বা সামাজিক স্ট্যাটাস আর সুযোগ, অর্থনৈতিক সুযোগ বিশেষ করে, তার একটা সমানতা, সেটাকেও স্বীকৃতি দেওয়া হলো এবং তাকে সুনিশ্চিত রাখার প্রতিজ্ঞা গ্রহণ করা হলো। এই হচ্ছে ভারতীয় সংবিধানের একেবারে কোর, একেবারে মর্ম কথা। এই সংবিধানই ভারতের সর্বোচ্চ আইন, অর্থাৎ ভারতের আইন প্রণয়ন এবং বিচার ব্যবস্থা এবং প্রশাসন, এই যে পিলার্স অফ ডেমোক্রেসি আমরা বলি, এই সবগুলিরই ধারক, বাহক, অভিভাবক এই হচ্ছে সংবিধান। কাজী সংবিধানের গুরুত্ব জাতীয় জীবনে বা রাষ্ট্রীয় জীবনে অপরিসীম। এখন প্রশ্ন আমাদের মনে আসে, সংবিধানের প্রতি আমাদের আস্থা ও আনুগত্য অটুট রেখেও, যে এই সংবিধান
আমাদের দেশের মানুষের স্বস্তি সুস্থি সার্থকতা কতটা সুনিশ্চিত করতে পারল? আরও মৌলিক প্রশ্ন যেটা ওঠে সেটা হচ্ছে এই সংবিধান ভারতবর্ষের যে কৃষ্টি ও সংস্কৃতির ঐতিহ্য তার কতটা অনুসারী? এবং সবচেয়ে বড় মৌলিকতম প্রশ্ন যেটা ওঠে সেটা হচ্ছে এক্সিস্টেন্স বা সত্তার যে শাশ্বত বিধান ধর্ম, এই ধর্মের সঙ্গে কতটা সাযুজ্য রয়েছে সংবিধানের বিভিন্ন ক্লজের। এই প্রশ্নগুলো একটা বিশাল আলোচনার দাবি রাখে, গবেষণার দাবি রাখে। আমরা তার একটা দুটো বস্তু একটু পর্যবেক্ষণ করে দেখার চেষ্টা করব। রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, শাসনযন্ত্র এগুলি আসলে মানুষের ব্যক্তিসত্তার ভালো থাকা এবং উদ্বর্ধিত হওয়ার একটা হাতিয়ার। এখানেই তো তার সার্থকতা, না হলে আর কি সার্থকতা আছে রাষ্ট্রের? সেই জন্য দেখা যায় যে পৃথিবীর সর্বত্র প্রতিটি সভ্যতায় প্রতিটি যুগে এই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে বহু চিন্তা ভাবনা ক্রমাগত চলেছে এবং আজও চলছে। যেমন ভারতবর্ষে এক সময় ধর্মরাজ্যের কথা চিন্তা করা হয়েছে। গ্রিসে আইডিয়াল রিপাবলিক, গ্রিসের মনীষীরা আইডিয়াল রিপাবলিক নিয়ে খুব উৎসাহিত ছিলেন, অর্থাৎ প্রজাতন্ত্রের একটা সংস্করণ যেটা কিনা হবে আদর্শ। ঠিক একইভাবে বিভিন্ন যুগে এরকম আমরা পেয়েছি গ্রেট সোসাইটি, বৃহত্তর সমাজ। তারপর নিউ এজ, নতুন যুগ। একেবারে হাল আমলে আমরা পেয়েছি জার্মান দার্শনিক নিটশের ধারণা, সুপারম্যান, অতিমানব। এই সবগুলি কিন্তু রাষ্ট্রনৈতিক বিভিন্ন ধারণা, যার অনেকগুলি হয়তো ইউটোপিয়া, যেটা সম্ভব নয় এমন ধারণা, কিন্তু তবু মানুষ ভেবেছে, মনীষীরা ভেবেছেন, যাতে করে রাষ্ট্র আরো বেশি করে মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের জীবন বৃদ্ধিকে তারা সাহায্য করতে পারে রাষ্ট্র ব্যবস্থা। তো এইভাবে ইতি নেতি সঙ্গতির মধ্য দিয়ে রাষ্ট্র নিয়ে চিন্তা আমাদের এগিয়ে চলেছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং অনেক সময় রাষ্ট্র আন্দোলন হয়েছে, একটা বিশেষ রাষ্ট্রিক কাঠামো যেখানে মানুষ অবহেলিত, মানুষ উৎপীড়িত, নিপীড়িত, অত্যাচারিত। সেখানে দেখা গেছে, ইতিহাসে আমরা পেয়েছি যে সেখানে একটা রাষ্ট্র বিপ্লব হয়েছে এবং তার থেকে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা আবার আত্মপ্রকাশ করেছে। এইভাবে আমাদের মেধা জগতে, চিন্তার জগতে এবং বাস্তব জীবনে আমরা এই রাষ্ট্র নিয়ে কিন্তু বহু যুগ ধরে আমরা চিন্তা ভাবনা এবং নানা রকমের আন্দোলন এর মধ্য দিয়ে মানব সভ্যতা এগিয়ে এসেছে। এই এগিয়ে আস্তে আস্তে আজকে সারা পৃথিবীতেই কতগুলি রাষ্ট্রিক মূল্যবোধ এটা একটা সাধারণ মান্যতা পেয়েছে। তেমন তার মধ্যে প্রধান হচ্ছে রাষ্ট্রের যে অধিবাসী নাগরিক, সেই নাগরিকদের একটা প্রাধান্য এবং এই নাগরিকদের দিয়েই রাষ্ট্র ব্যবস্থার পরিচালনার একটা প্রচেষ্টা। এইভাবেই এসেছে গণতন্ত্র। এই গণতন্ত্রের মধ্যে আসলে আমরা নাগরিকের অধিকার এবং নাগরিকের রাষ্ট্র পরিচালনার অধিকার এটারই স্বীকৃতি পাই এবং এই গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ধারণাটাই কিন্তু এখন বিশ্বের প্রায় সর্বত্র রাষ্ট্র ব্যবস্থার আদর্শ হিসেবে গৃহীত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে রাষ্ট্রশক্তির উৎসই হল জনগণ এবং জনগণের সংখ্যাগরিষ্ঠ মতের উপর নির্ভর করে রাষ্ট্রনেতা এবং সরকার নির্বাচিত হবেন। এটাই এখনকার একটা বলতে পারি অপরিহার্য উপসর্গ রাষ্ট্র ব্যবস্থার চিন্তার। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিশেষ করে যে কনসেপ্টগুলো, নেশনহুড, সভারেইনটি, এইগুলো পণ্ডিতেরা বলেন যে এগুলো পাশ্চাত্য দেশের চিন্তা থেকে আমরা নিয়েছি। জনগণের অধিকার, ভারতবর্ষের যে রাষ্ট্রচিন্তা প্রাচীন যুগের, সেখানে দেখতে পাই যে রাজাই হচ্ছেন রাষ্ট্রের কেন্দ্রপুরুষ, যাকে আমরা বলি একনায়ক। কিন্তু রাজার গুণ, যোগ্যতা, করণীয় কর্তব্য ইত্যাদি সম্বন্ধে ভারতীয় রাষ্ট্রচিন্তার
যারা নায়ক মনীষীরা ছিলেন তারা খুব জোর দিয়েছিলেন এবং রাষ্ট্রচিন্তার অধিকাংশটাই ছিল এই বিষয়ের উপরে ফোকাসড। এবং সেখানে যে গুণ যে যোগ্যতা রাজার থাকা দরকার এগুলো আমরা পাই। তাকে এক কথায় মহাকবি কালিদাস এক কথায় সংহত করে বলেছেন, রাজা প্রকৃতি রঞ্জনাথ। প্রকৃতি মানে প্রজা, প্রজা রঞ্জন অর্থাৎ প্রজা সম্বর্ধনা, এই হলো রাজার করণীয়। এবং রাজা নামটির সার্থকতাই ওই প্রজা সম্বর্ধনার মধ্যে। এর ব্যুৎপত্তিগত একটা খুব সুন্দর মিল আছে, আমরা সেই দিকে আর যাচ্ছি না। তো কাজেই আমরা তো বলতেই পারি যে সেখানে রাজকেন্দ্রিক, রাজা কেন্দ্র পুরুষ হলেও আসলে রাষ্ট্র ব্যবস্থাটা কিন্তু প্রজাকেন্দ্রিক। অর্থাৎ আমরা এখন যেমন গণতান্ত্রিক প্রজাতন্ত্র তার কথা বলি, প্রাচীন যুগে ভারতবর্ষে ছিল, একথা আমরা বলতে পারি, রাজতান্ত্রিক প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র তখনও ছিল, প্রজার মঙ্গল অমঙ্গলই ছিল তখনকার রাষ্ট্র ব্যবস্থার মূল চিন্তনীয় বিষয়, মূল উদ্দেশ্য। ভারতের আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রিক কাঠামো, এগুলি ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা কতটা পূর্ণ করতে পারছে, ভারতবর্ষের মঙ্গল কতটা বিধান করতে পারছে, আমাদের জাতীয় স্বার্থকে কতটা রক্ষা করতে পারছে, এগুলি যদি বুঝতে হয়, এগুলো নিয়ে পর্যালোচনা করতে হয়, তাহলে একটা দৃষ্টিভঙ্গি তৈরি করা দরকার। এবং যেমন অন্যান্য সব ক্ষেত্রে তেমনি এই ক্ষেত্রেও আমাদের দৃষ্টিভঙ্গি হবে বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিভাবে এই ব্যাপারগুলিকে দেখেছেন, সেই দৃষ্টিতেই, তার দৃষ্টিতেই আমাদের এই পর্যালোচনাটা করতে হবে। বিভিন্ন সময়ে ঠাকুরের সঙ্গে বহু মনীষী এবং দেশ বিদেশের বহু নেতা এবং তৎকালীন যুগের শীর্ষস্থানীয় নেতা যেমন মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন প্রভৃতি, লাল বাহাদুর শাস্ত্রী প্রমুখ বহু নেতা তার সঙ্গে, তার কাছে এসে তার কাছে প্রশ্ন করেছেন এবং আলোচনা করেছেন। এবং সেগুলি থেকে ঠাকুরের রাষ্ট্রচিন্তা আমাদের কাছে খুব সুস্পষ্টভাবে ধরা পড়েছে। তাছাড়া এই আলোচনাগুলি ছাড়া তিনি তার দিব্য বাণী বাগ বৈভবের মধ্য দিয়েও তিনি তার এই রাষ্ট্রচিন্তা বিষয়ক তার ধ্যান ধারণা প্রকাশ করে গিয়েছেন। এবং এগুলির একটি বৈশিষ্ট্য, সেটা আমাদের খেয়াল রাখতে হবে, মানুষের সত্তা সম্বর্ধনার পরিপ্রেক্ষিতেই তিনি রাষ্ট্র ব্যবস্থাকে দেখেছেন। যেমন জীবনের বা সমাজের সবকিছুকে তিনি দেখেছেন, সে কৃষি হোক, শিল্প হোক, সমাজ হোক, শিক্ষা হোক, একইভাবে এই রাষ্ট্র ব্যবস্থার চিন্তা ভাবনা সেটাও কিন্তু ঠাকুর করেছেন ওই মানুষের সত্তা সম্বর্ধনার পরিপ্রেক্ষিতে। তার একটি বাণী গ্রন্থ বিধান বিনায়ক, সেই একটি গ্রন্থেই আমরা যে বাণীগুলি পাই তার মধ্যে বিষয় কি কি তিনি টাচ করেছেন, কোন কোন বিষয়ে বাণী আছে সেই গ্রন্থে, আমি একটু পড়ে শোনাচ্ছি, কারণ এতগুলি আমার মাথায় থাকে না। 372টি বাণী, তার মধ্যে রয়েছে রাষ্ট্রের আদর্শ, উদ্দেশ্য, কর্মপ্রণালী, রাষ্ট্রনায়কের লক্ষণ ও করণীয়, স্বাধীনতার তাৎপর্য, অনুশাসন রচনায় দ্রষ্টব্য, গণপ্রতিনিধি নির্বাচন, জনসেবা, সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, রাজকর্মচারী নিয়োগ, আইন শৃঙ্খলা, দণ্ডনীতি, কারাব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সুবিবাহ, সুপ্রজনন, সত্তাপোষণী, স্বাধীন জীবিকা, সামাজিক শাসন, অসদ নিরোধ, বিক্ষোভ ও বিদ্রোহ দমন, অসাধুতা, দুর্নীতি, অত্যাচার ও নির্যাতনের প্রতিকার, জনগণের নিরাপত্তা, প্রতিরক্ষা প্রস্তুতি, অর্থনৈতিক উন্নতি, উৎপাদন বৃদ্ধি, যোগ্যতা বৃদ্ধি, জ্ঞান বিজ্ঞান গবেষণা ও শিক্ষার প্রসার, যোগ্যতার সমাদর, মহত্বের মর্যাদা, ব্যক্তিগত দায়িত্ব, কর্তব্য ও অধিকার, ব্যক্তি স্বাতন্ত্র্য, কূটনীতি, মন্ত্রী, রাষ্ট্রদূত, চর, আন্দোলন ও দল গঠন, কর নির্ধারণ, কৃষি, শিল্প, বাণিজ্য, ধর্মঘট, শ্রেণী সমবায়, বিচার পদ্ধতি, আদর্শ বিচারক, ব্যবহারজীবীর বৈশিষ্ট্য, শান্তিরক্ষক, তদন্ত প্রথা, যুদ্ধ বিগ্রহ, শান্তি, সৈন্য বিভাগের শিক্ষা, ভাষা সমস্যা, প্রাদেশিকতা, সাম্প্রদায়িকতা, আতঙ্কবাদ, দলতান্ত্রিকতা, শাসন সংস্থার বিভিন্ন বিভাগের সমন্বয়, প্রয়োজনের পূর্বে প্রস্তুতি, জাতীয় পতাকা, জাতীয় সঞ্চয়, জাতীয় সংহতি, প্রচার ব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্বরাষ্ট্র সমবায়,
ইত্যাদি ইত্যাদি। জাতীয় জীবনের, রাষ্ট্র জীবনের কোনো কিছুই তিনি বাদ রাখেন। ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রীয় জীবনে আমরা বহু সমস্যা এবং বহু সংকটের মুখোমুখি। যেমন ধর্মান্ধতা আছে, তেমনি বহুত্ববাদে যারা বিশ্বাস করেন, উদার বলে নিজেদের পরিচয় দেন, তারা ধর্মকেই অস্বীকার করেন। আবার যারা ধার্মিক বলে নিজেদের মনে করেন, তারা ক্ষুদ্র গণ্ডি স্বার্থী এবং অত্যন্ত সাম্প্রদায়িক তাদের আচার আচরণ। এগুলি সবই আমাদের রাষ্ট্রিক জীবনকে বারবার কলুষিত করছে বা আহত করছে। আর্য ভারত বরষয়ামার, জ্ঞান গরিমা গরবিনী। আর্য ভারত বরষয়ামার, জ্ঞান গরিমা গরবিনী।